আচ্ছা দেখো 10 দাগের এই যে ছবিটা এঁকেছি, বলেছে ABCD যে সামান্তরিকটা আছে এই সামান্তরিকে কি কি প্রমাণ করতে বলেছে, না প্রমাণ করতে বলেছে AC প্লাস BD ইজ ইকুয়াল টু 2 ইন্টু BC। AC প্লাস BD ইজ ইকুয়াল টু 2 ইন্টু BC। 2 ইন্টু BC এটা একটা প্রমাণ করতে দিয়েছে। আর একটা প্রমাণ করতে দিয়েছে, এখানে দুটো প্রমাণ করতে দিয়েছে AC মাইনাস BD ইকুয়াল টু 2AB। AC মাইনাস BD, একবার প্লাস আর একবার মাইনাস। AC মাইনাস BD ইজ ইকুয়াল টু 2 ইন্টু AB। 2 ইন্টু AB এই দুটো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তো দেখো প্রথমে আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে মনে করি A B C ও D বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে A B C এবং D। আচ্ছা এদের অবস্থান ভেক্টর যদি এইটা থাকে তাহলে তোমরা দেখো আমরা এখানে কি বলতে পারি। আমাদের দরকার এখানে AC প্লাস BD করে দাও। AC প্লাস BD অতএব AC প্লাস BD ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো AC এটা কত হবে, না দেখো এর অবস্থান ভেক্টর জানো, এর অবস্থান ভেক্টর জানো, তাহলে AC কত হবে, না C এর পজিশন ভেক্টর মাইনাস A এর পজিশন ভেক্টর, তাহলে কি হবে C মাইনাস A। ঠিক তেমনি BD কত হবে, D এর অবস্থান ভেক্টর মাইনাস B এর অবস্থান ভেক্টর, তাহলে প্লাস D এর অবস্থান ভেক্টর মাইনাস B এর অবস্থান ভেক্টর, এইটা মাইনাস B, হ্যাঁ B এর অবস্থান ভেক্টর, B এর অবস্থান ভেক্টর। তাহলে এইবার এইটা করার পরে তোমরা কি করবে, দেখো মনে করার জন্য বলি, এগুলো মুখস্থ করে তো মনে রাখা যাবে না, কি প্রমাণ করতে দিয়েছে তখন দেখি। এইটার সমান আমাকে প্রমাণ করতে দিয়েছে 2 ইন্টু BC, তাহলে অ্যাকচুয়ালি এখানে আমাকে লিখতে হবে যে 2 ইন্টু BC লিখতে হবে। ওকে, আচ্ছা 2 ইন্টু BC লিখতে গেলে এখানে 2 ইন্টু C মাইনাস B হবে, C মাইনাস B হবে, এইটা C মাইনাস B হবে। আচ্ছা তাহলে এই যে A আর এই যে D এরা কোথায় যাবে, না তার জন্য আমাদের কি করতে হবে, খুব মন দিয়ে শোনো। তাহলে একটা তো C মাইনাস B এখানে আছে, এই যে C মাইনাস B, একটা তো আমার C মাইনাস B এখানে আছে, তার সঙ্গে নিশ্চয়ই আর একটা এখানে C মাইনাস B দরকার, তবে তো এই দুটো যোগ করলে এটা আসবে। তাহলে দেখো এই C এই মাইনাস B এইটা হলো, তার মানে এই যে D মাইনাস A তার জায়গায় C মাইনাস B বসবে, সেইটা কি করে বসবে দেখো। আচ্ছা এটা তো একটা সামান্তরিক, D মাইনাস A মানে কোনটা, তাহলে দেখো D মাইনাস A মানে হচ্ছে এই যে AD, দেখো AD এই যে এইটা AD এইটা কিন্তু BC এর সঙ্গে সমান, কারণ এটা সমান্তরাল, তাহলে এই দুটো বাহু সমান, AD সমান BC এটা আমি লিখতে পারি, BC লিখতে পারি। আচ্ছা দেখো AD এর মান কত, না AD এর মান হচ্ছে D মাইনাস A, দেখো D মাইনাস A। BC এর মান কত, না দেখো C মাইনাস B। এবার তোমরা দেখো এই যে D মাইনাস A, এই যে D মাইনাস A, দেখো এর জায়গাতে আমরা কিন্তু লিখতে পারি C মাইনাস B, দেখো D মাইনাস A এর জায়গায় C মাইনাস B আমরা লিখতে পারি। এটা 1 নম্বর নাম দিয়ে দিলাম, দিয়ে এখানে লিখলাম 1 এর সাহায্যে আমরা পেলাম কি C মাইনাস B, আর এইটা দুবার যোগ হলে 2 ইন্টু এইটা, তার মানে 2 ইন্টু BC, একটা প্রমাণ হয়ে গেল। এরপরে সেকেন্ড যে প্রমাণটা বলেছে সেটা দেখো। আচ্ছা সেকেন্ড যে প্রমাণ বলেছে AC মাইনাস BD, এই দুটো যোগ করেছি ওটা বিয়োগ করব। আচ্ছা দেখো AC মাইনাস BD তার মানে কি করব, না C মাইনাস A
সি মাইনাস এ মাইনাস বিডিটা কত না মাইনাস ডি মাইনাস এ মাইনাস এ প্লাস বি। এইটুকু লেখার পরে একদম সোজা প্রমাণে চলে যাবে। প্রমাণে কি বলেছে 2 ইন্টু এ বি, তাহলে লিখে দাও আগে লিখে দাও 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ বি লিখে দাও। তার মানে এটা কি হবে 2 ইন্টু বি মাইনাস এ। এইবার দেখো বি মাইনাস এ এখানে অলরেডি একটা আছে, এই যে দেখো বি মাইনাস এ, তাহলে এই দুটো একটা হলো। এইটার মানেটা কি বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ। এটা দুবার যোগ হলে তবে 2 ইন্টু এটা একটা আছে বি মাইনাস এ, তাহলে বাকি আছে কি সি মাইনাস ডি। সি মাইনাস ডির জায়গাতে বি মাইনাস এ লেখা হয়েছে। সি মাইনাস ডি এইখান থেকে আমরা পেয়ে যাব। দেখো এই ডিটাকে ডান দিকে দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে না সি মাইনাস ডি হয়ে যাবে। এই যে মাইনাস বিটা এদিকে দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে বলো না বি মাইনাস এ। একে একটু সিম্পলিফাই করে নেবো, মাইনাস বিটা এদিকে দিলে প্লাস বি, তার মানে বি মাইনাস এ, আর এই ডিটা সেদিকে দিলে সি মাইনাস ডি। দেখো এটা ইকুয়াল টু এটা হলো। তাহলে আমরা কিন্তু এইটার জায়গায় এই যে এইখানে আছে এই যে মাইনাস ডি সি মাইনাস ডি, এই সি মাইনাস ডির জায়গাতে আমরা লিখতে পারি বি মাইনাস এ। দেখো সি মাইনাস ডির জায়গায় আমরা বি মাইনাস এ একটা লিখেছি, আর একটা বি মাইনাস এ এখানে ছিল, এইটা প্লাস এটা মানে 2 ইন্টু এটা, আর বি মাইনাস এ মানে এটা কোন ভেক্টর না এ বি ভেক্টর। এই যে হয়ে গেল 2 ইন্টু এ বি ভেক্টর হয়ে গেল। তো এটা গেল আমাদের 10-এর দাগের অঙ্ক। এরপর 11-এর দাগের অঙ্ক দেখো এরপরে পরপর অঙ্কগুলো একটু প্রমাণ করতে বলেছে। তা আমি একটা কাজ করছি, এই ভিডিওগুলো বলে বুঝিয়ে লিখতে অনেক টাইম লাগছে। অবশ্য তোমরা এতে ভালো বুঝতে পারছো, কিন্তু আমি যদি অঙ্কটা করে রাখি দিয়ে তারপর ডিসকাস করে দিই, ভিডিওটা বেশি লেন্দি হবে না। তো তার জন্য আমি বাকি কটা অঙ্ক আছে 10টা, এই 10টা অঙ্ক আমি করে রাখছি, করে রেখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি হবে ভিডিওটা লেন্দি হবে না, বুঝতে তোমরা পারবে। দেখো 11-এর দাগের অঙ্ক বলছে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের প্রতিটি বাহুর যে মধ্যবিন্দু আছে, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই মধ্যবিন্দুগুলোকে যোগ করলে যেটা পাবো সেটা একটা সামান্তরিক পাবো। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমি ধরে নিলাম যে এই যে পি বিন্দু, এই পি বিন্দু এ বিন্দু এর পজিশন ভেক্টর এ, বি তার পজিশন ভেক্টর বি, সি তার পজিশন ভেক্টর সি, আর ডি তার পজিশন ভেক্টর ডি। তাহলে বলো তো পি বিন্দুর পজিশন ভেক্টর কত হবে না, যেহেতু পি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, তার মানে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কি হবে না a প্লাস বি বাই 2। কিউ বিন্দুর কত হবে না বি প্লাস সি বাই 2, কি হবে বি প্লাস সি বাই 2। আর বিন্দু কত হবে ডি সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2। এস বিন্দু কত হবে না a প্লাস ডি বাই 2, a প্লাস ডি বাই 2। তাহলে পি এস কত হবে না পি জানি এস জানি, তাহলে পি এস কত হবে না এস মাইনাস পি। তাহলে কি হবে না a প্লাস ডি বাই 2 মাইনাস a প্লাস বি বাই 2। দেখো এটা হয়ে যাচ্ছে তোমার a কেটে যাবে d মাইনাস বি, কি হবে না d মাইনাস বি বাই 2। ঠিক তেমনি কিউ আর কত হবে দেখো কিউ আর এটা কত হবে না কিউ আর হবে কিউ এটা আর এটা। দেখো তাহলে আর মাইনাস কিউ, সি প্লাস ডি বাই 2 মাইনাস বি প্লাস সি বাই 2। তো তাহলে দেখো এই সি সি কেটে গেল, ডি মাইনাস বি বাই 2, ডি মাইনাস বি বাই 2। দেখো দুটো সমান বেরিয়েছে, তার মানে অতএব PS is equal to QR. Implies that PS সমান্তরাল Q
কিউ আর, যেহেতু দুটো সমান বেরিয়েছে তাহলে সমান্তরাল হবে, এবং mod of PS is equal to mod of QR, implies that যদি এইটা সমান এইটা হয় তাহলে তাদের মড ভ্যালুও সেম হবে, আর যদি মড ভ্যালু সেম হয় তার মানে হচ্ছে এই বাহু দুটো পরস্পর সমান। তাহলে যেহেতু PQRS চতুর্ভুজে দুটি বিপরীত বাহু PS এবং QR, এই দুটো বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তার মানে কি না PQRS একটি সামান্তরিক, PQRS একটি সামান্তরিক। এরপরে দেখো তারপরের অঙ্কটা, 12 দাগ যেটা বলেছে ওই একই ধরনের সব অঙ্কগুলো, একই ধরনের সব অঙ্কগুলো। এখানে এই অঙ্কগুলোতে কিছুই না, শীর্ষবিন্দুগুলোর পজিশন ভেক্টর আমাদের ধরে নিতে হবে। শীর্ষবিন্দুগুলোর পজিশন ভেক্টর ধরে নিলে এই অঙ্কগুলো খুবই সোজা। দেখো ABCD সামান্তরিকের BC বাহুর মধ্যবিন্দু P, প্রমাণ করো যে AC সমান DP, AC এবং DP রেখাংশ দুটি রেখাংশ ছেদ বিন্দুতে পরস্পর সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা, ABCD সামান্তরিক আগে এঁকে নাও। ABCD এটা হচ্ছে 13 দাগ। ABCD যে সামান্তরিকটা আমি আঁকলাম, এই সামান্তরিকে আমাকে বলেছে BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে P, BC বাহুর মধ্যবিন্দু P। আচ্ছা, BC কোনটা? এটা BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে P। আচ্ছা, এইবার আমাকে প্রমাণ করতে হবে কি P প্রমাণ করে যে AC এবং DP, AC এবং DP। আচ্ছা, AC হচ্ছে এইটা আর DP কোনটা? এইটা। বলছি এই দুটো AC এবং DP রেখাংশ ছেদবিন্দুতে পরস্পর সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা, তার আগেরটা করা হয়নি, তার আগেরটা দেখো, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো। 12টা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা একই অঙ্ক। 13 দাগটা একটু বড় অঙ্ক আছে, এটা আমি করে রাখবো, তারপর তোমাদের বুঝিয়ে দেবো। 12 দাগ একই অঙ্ক বলেছে, শুধু এইটা P বলেনি, বলেছে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এটা ছোটবেলায় আমরা উপপাদ্য শিখেছি, সেই উপপাদ্যটা ভেক্টরের সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে, ভেক্টর বীজগণিতের সাহায্যে। তাহলে দেখো আমরা পজিশন ভেক্টর ধরে নেব A, B, C আর D। তাহলে দেখো এইটার মধ্যবিন্দু কত না। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে AB আর BC পরস্পর সমান, তাহলে কি হচ্ছে না A মাইনাস AB বলেছে, তাহলে B মাইনাস A। যেহেতু AB is equal to DC, তাহলে AB এর মান কত না B মাইনাস A, আর DC এর মান কত না C মাইনাস D। হ্যাঁ, তাহলে দেখো C মাইনাস D। আচ্ছা, আমাকে প্রমাণ করতে দিয়েছে কি এইটার মধ্যবিন্দু যা হবে এইটার মধ্যবিন্দু তাই হবে, তাহলে এই তো দুটো সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, বলো তো এইটার মধ্যবিন্দু কত না, এইটার মধ্যবিন্দু হচ্ছে D মাইনাস B/2। দেখো D মাইনাস B/2 হচ্ছে এটার মধ্যবিন্দু, BD এর মধ্যবিন্দু। আরেকটা কি, এটার মধ্যবিন্দু কত না, এটা যদি D মাইনাস B/2 হয়, হ্যাঁ D মাইনাস B/2 হয়, তাহলে এটা BD এর মান, তাহলে এটা হবে C মাইনাস A/2, AC C মাইনাস A/2। এইটা, এই দুটো যদি সমান হয় মানে এর মধ্যবিন্দু হচ্ছে এইটা আর এর মধ্যবিন্দু হচ্ছে এইটা, যদি এই দুটো সমান হয় তখন বলবো যে দুটোর মধ্যবিন্দু এক জায়গায় ছেদ করেছে। তাহলে দেখো এইখান থেকে এইটাতে আমাকে আসতে হবে। কিভাবে আসবো দেখো, সবসময় প্রমাণটা লিখে নেবে কি কোন জায়গায় যেতে হবে তোমার। তো দেখো D মাইনাস B বলেছে, তাহলে ডিটাকে এদিকে নিয়ে চলে এসো, তখন তো D মাইনাস B হচ্ছে না,
এ বি ইকুয়াল টু ডিসি, এটাই বলেছে প্রমাণ করতে, এটাই বলেছে এ বি ইকুয়াল টু ডিসি। ইকুয়াল টু ডিসি। আচ্ছা তাহলে বিডি এর মধ্যবিন্দু কত? এইটা প্লাস এটা। আচ্ছা ও সরি, বিডি এর মধ্যবিন্দু বলেছে তো, বিডি এর তো মধ্যবিন্দু বলেছে। আচ্ছা মধ্যবিন্দু বলতে গেলে তো প্লাস হয়ে যাবে, এইটা প্লাস এটা বাই 2 করলেই তো মধ্যবিন্দু হবে। তাহলে দেখো এইটার মধ্যবিন্দু কত? এইটার মধ্যবিন্দু হচ্ছে, হ্যাঁ তাহলে এইটার মধ্যবিন্দু যেটা হবে এটার মধ্যবিন্দু সেটা হবে। এইটার মধ্যবিন্দু হচ্ছে এইটা, আর এইটার মধ্যবিন্দু কোনটা? এইটা। তো এইবারে দেখো এইখান থেকে এইখানে আমাকে আসতে হবে, তাহলে ডি কে এদিকে দিয়ে দাও। দেখো ডি প্লাস বি আর এটাকে এদিকে দিয়ে দাও, তাহলে কি হবে না সি প্লাস এ। হ্যাঁ এইবার সমান চিহ্নের দুদিকে একই জিনিস দিয়ে আমরা ভাগ করতে পারি, আমি 2 দিয়ে ভাগ করে দিই। দেখো এটা সমান হয়ে গেল, তাহলে এটা 2 দিয়ে ভাগটা তার পরের লাইনে করবে। এইটা সমান এইটা থাকলে এইটা সমান করতে পারবো, এইটা সমান থাকলে এইটা সমান করতে পারবো, আর এইটা সমান থাকলে এইটা বাই 2 দুদিকে করে দিলে তখন এইটা, তাহলে ইমপ্লাইজ দ্যাট বিডি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু ইজ ইকুয়াল টু এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। অতএব বিডি এবং এসি কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণিত হয়ে গেল। এরপর 13 দাগটা দেখো, 13 দাগটা একটু বড় অঙ্ক আছে, তো 13 দাগটা আমি আগে করে নিচ্ছি, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো 13 দাগের কোশ্চেন দেখো, 13 দাগের কোশ্চেন বলছে একটি সামান্তরিকের এবিসিডি, একটি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু পি। এবার বলছে প্রমাণ করো এসি এবং ডিপি পরস্পরকে সমত্রিখণ্ডিত করে। সমত্রিখণ্ডিত বলতে, সমত্রিখণ্ডিত মানে এদিকেরটা 1 ভাগ, সমত্রিখণ্ডিত মানে এদিকেরটা আছে 1 ভাগ, এদিকেরটা 2 ভাগ, আবার এদিকেরটা 1 ভাগ, এদিকেরটা 2 ভাগ, এইটা 2 ভাগ, এটা 1 ভাগ, এইটা 1 ভাগ, এইটা 2 ভাগ। এটা হচ্ছে সমত্রিখণ্ডিতের ব্যাপার। এইবারে আমাকে এটা প্রমাণ করতে হবে। তা আমি ধরে নেব প্রতিটা শীর্ষবিন্দুর পজিশন ভেক্টর এ বি সি ডি, এটা ধরে নিলাম। এটা উপরে তোমরা লিখবে, মনে করি এ বি সি ডি শীর্ষবিন্দু 4টির স্থানাঙ্ক যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। এবারে দেখো যেহেতু এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক, তার মানে দেখো এডি সমান বিসি হবে। দেখো এডি সমান বিসি হবে, এই দুটো কনফার্ম সমান হবে। আর যদি এইটা আর এটা সমান হয়, এডির মান কত? এডির ভেক্টরটা কত? না ডি মাইনাস এ। বিসির ভেক্টর কত? সি মাইনাস বি। তাহলে এই দুটো হচ্ছে সমান। আচ্ছা এই দুটো যদি সমান হয়, এইবার আমাকে কি প্রমাণ করতে দিয়েছে সেখানে চলে এসো আমাকে। আচ্ছা বিসি বাহুর মধ্যবিন্দু পি, এই যে পি এর স্থানাঙ্ক কত সেটা বের করে নাও। না পি এর স্থানাঙ্ক হচ্ছে, এইটা কেন বের করলাম সেটা আমরা পরে বুঝবো, এটা পরে কাজে লাগবে। এই যে এইটা কেন বের করে রাখলাম, এটা পরে কাজে লাগবে বলে বের করে রাখলাম, সেটা তোমরা তো আগের থেকে জানতে পারবে না। ওই জন্য যেটা বের করতে হবে আগে সেটা বের করো। আমাকে বলেছে এইটা সমত্রিখণ্ডিত করে, তাই তো? তার সমত্রিখণ্ডিত করতে গেলে এই পি বিন্দুর স্থানাঙ্ক আগে জানতে হবে। না পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বি প্লাস সি বাই 2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক জানো, ডি বিন্দুর স্থানাঙ্ক জানো। যে বিন্দুটা ডিপি কে সমত্রিখণ্ডিত করবে তার পজিশন ভেক্টর কত? না তার পজিশন ভেক্টর হচ্ছে এই যে ডিপি, যে বিন্দুতে 2:1 অনুপাত। এইখান থেকে অঙ্কটা অ্যাকচুয়ালি স্টার্ট তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এইখান থেকে আগে বিসি এর মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক বের করে নিলে, তারপরে ডিপি যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়, ডিপি যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয় সেই বিন্দুর পজিশন ভেক্টর তুমি বের করতে পারবে। এরপর এসি, এসি কোনটা? এটা হচ্ছে এসি। এসি যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয় তার পজিশন ভেক্টর কত? না সেটাও বের করতে পারবো। না 2 × c + 1 × a বাই 2 + 1, এই যে বের করেছি।
বাই 2 প্লাস 1। এইবার আমার এইখানে যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে এইটা বেরিয়েছিল, কিন্তু এখানে বেরিয়েছে এইটা। আমাদের অ্যাকচুয়ালি দেখাতে হবে যে এই যে ডিপি রেখাটা, এই যে ডিপি রেখাটা যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে ঠিক সেই বিন্দুতে এসি রেখাও সমত্রিখণ্ডিত হয়েছে, ওইটা বের করতে হবে। তাহলে ওইটা বের করতে গেলে কি করব, যে সেম বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে যদি বের করতে হয়, সেম বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে যদি বের করতে হয়, তাহলে যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তার পজিশন ভেক্টর দুটোরই বের করব। এই দুটো ইকুয়াল বিন্দু বলে দেখাবো, এই দুটো সেম পয়েন্ট বলে দেখাবো। সেম পয়েন্ট কি করে দেখাবো না, এইটাকে এই আকারে প্রকাশ করতে হবে। তো দেখো এইখানে সি 2C আছে, কিন্তু এখানে আছে একটা সি। তাহলে এই একটা সি কে যদি আমি আলাদা করে দিই তাহলে বাকি পড়ে থাকছে সি প্লাস এ। তাহলে এই সি প্লাস এর জায়গাতে আমার বি প্লাস ডি দরকার। আচ্ছা, সি প্লাস এর জায়গায় বি প্লাস ডি দরকার, সেইটা আমরা এখান থেকে পেয়ে যাবো। এই যে এইটাকে সেদিকে দাও, তাহলে সি প্লাস এ ইকুয়াল টু এইটাকে এইদিকে দাও, তাহলে হয়ে যাবে বি প্লাস ডি। তাহলে সি প্লাস এ মানেই বি প্লাস ডি। এবার আমরা এখানে সি প্লাস এর জায়গায় বি প্লাস ডি বসিয়ে দিলাম। দেখো দুটো পয়েন্ট সেম পয়েন্ট চলে এলো। শুধু এইখানে এইটা বসাবো, তাই কিন্তু এই ঝামেলাটা এখানে আমরা করেছি। এইবার দুটো পয়েন্ট যেহেতু সেম পয়েন্ট, তার মানে এটাও যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় এটাও সেম বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। তার মানে এই দুটো রেখা বা এই দুটো রেখাংশ পরস্পরকে একই যেখানে ছেদ করে সেখানেই তারা সমত্রিখণ্ডিত হয়। এই যে এসি এবং ডিপি রেখাংশ পরস্পরকে সমত্রিখণ্ডিত করে। এইটা গেল এই অঙ্ক। তোমরা ভিডিওটা পজ করে নিয়ে অঙ্কটা তুলে নিতে পারো। এবার নেক্সট কোশ্চেন দেখো, 15 দাগ আর 16 দাগ। 15 দাগ হচ্ছে 15 দাগের কোশ্চেন যেটা বলেছে যে এ বি সি ডি সামান্তরিকে ডিসি বাহুর মধ্যবিন্দু পি, এ পি এর উপর কিউ বিন্দু এমন ভাবে নেওয়া হলো যাতে এ কিউ সমান 2/3 এ পি হয়। দেখাও যে কিউ বিন্দু বিডি কর্ণের উপর অবস্থিত এবং বি কিউ সমান 2/3 ইন্টু বিডি, মানে এটা প্রমাণ করতে দিয়েছে, এইটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। এইবার দেওয়া আছে কোনটা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিলাম যে পি বিন্দুর অবস্থান, আমরা ধরে নিলাম যে চারটে বিন্দু যেটা শীর্ষবিন্দু আছে এ বি সি ডি, তাদের পজিশন ভেক্টর এ বি সি বি ছোট হাতে। এবার আমাদের তো এটা দেওয়া আছে আর এইটা আমাদের দেওয়া আছে। এবারে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে না, পি বিন্দু হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু, তাহলে কি হবে না সি প্লাস ডি বাই 2, এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এইবার আমাদের যেটা বলে দিয়েছে, আমরা মনে করলাম যে এই যে এই দুটো যেখানে ছেদ করেছে এটাকে কিউ বিন্দু বলে ধরে নিলাম। এবারে কিউ বিন্দু এপি কে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, 2:1 অনুপাতে বিভক্ত করেছে। এটা কি করে বুঝলাম, কারণ আমাদের বলেছে এ কিউ সমান, এই যে এ কিউ এইটা সমান 2/3 ইন্টু এপি এর 2/3। তার মানে এই এপি কে 3 ভাগ করে তার 2 ভাগ, এটা 3 ভাগ করে তার 2 ভাগ যদি এটা হয় নিশ্চয়ই 1 ভাগ হচ্ছে এটা। তার মানে 2:1 অনুপাতে কিউ বিন্দুটা বিভক্ত করেছে। তাহলে বলো কিউ বিন্দুর পজিশন ভেক্টর কি হবে না, কিউ বিন্দুর পজিশন ভেক্টর বের করতে গেলে 2 ইন্টু পির পজিশন ভেক্টর প্লাস 1 ইন্টু এর পজিশন ভেক্টর বাই 2 প্লাস 1, এইভাবে আমরা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বের করে ফেললাম। এইবারে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যখন আমরা বের করলাম, এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বের করার সময় সি প্লাস ডি প্লাস এ বাই 3 ছিল, সি প্লাস ডি প্লাস এ বাই 3 এইটা আমাদের ছিল। তো দেখো এই যে এবি আর ডিসি এই দুটো তো সমান। আচ্ছা, এবি আর ডিসি যদি সমান হয়, এবি আর ডিসি এই দুটো যদি সমান হয়, এবি আর ডিসি যদি সমান হয়, তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হবে। এইটা এখানে লিখেছি দেখো, বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হবে। তাহলে যদি তাই হয় তাহলে আমরা
এই যে সি কে এ কে যদি সেদিকে দিয়ে দাও তাহলে সি প্লাস এ হয়ে যাবে, ডি কে যদি এদিকে দিয়ে দাও বি প্লাস ডি হয়ে যাবে, তার মানে সি প্লাস এ ইকুয়াল টু বি প্লাস ডি হয়ে গেল। এই যে সি প্লাস এ তার জায়গায় আমি কি লিখলাম বি প্লাস ডি, সি প্লাস এর জায়গায় ডি, এই ডিটা এই ডি বা এই ডিটা এই ডি ধরে নাও, এবারে সি প্লাস এর জায়গায় আমি বি প্লাস ডি লিখলাম, তাহলে আলটিমেট কি দাঁড়ালো বি প্লাস টু ডি বাই থ্রি, বি প্লাস টু ডি বাই থ্রি। আচ্ছা এইটা খুব মন দিয়ে দেখো, বি প্লাস টু ডি বাই থ্রি এই যে জিনিসটা আছে বি প্লাস টু ডি বাই থ্রি, এইটাকে আমি এমন লিখতে পারি যে বি প্লাস টু ডি বাই টু প্লাস ওয়ান, এই থ্রি কে আমি টু প্লাস ওয়ান লিখতে পারি। আচ্ছা থ্রি কে যদি টু প্লাস ওয়ান লিখি, এইবার এইটা দেখে আমরা কি বুঝতে পারছি দেখো বি কোনটা আর ডি কোনটা, দেখো বি হচ্ছে এইটা আর ডি হচ্ছে এইটা, তাহলে বি যদি এইটা হয় ডি যদি এইটা হয় আবার কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমি এইটা পাই, তাহলে খুব মন দিয়ে শোনো যে বি এইটা ডি এইটা, বির সঙ্গে এক গুণ আছে আর ডির সঙ্গে কত গুণ আছে দুই, তাহলে দেখো এইটা যদি 2:1 এই অনুপাতে বিভক্ত হয় তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক বা কিউ বিন্দুর পজিশন ভেক্টর এইটাকে ধরে কি করে পাবো, এইটাকে ধরে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে দেখো খুব মন দিয়ে শোনো 1 ইনটু বি প্লাস 2 ইনটু ডি বাই 2 প্লাস 1, 1 ইনটু বি প্লাস 2 ইনটু ডি বাই 2 প্লাস 1, দেখো ওটাই আছে 1 ইনটু বি প্লাস 2 ইনটু ডি বাই 2 প্লাস 1। তাহলে এইটা কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা এখান থেকে পেলাম এবং এই স্থানাঙ্ক দেখে আমরা যেটা বুঝলাম যে কিউ বিন্দুটা বিডি রেখাংশকে 1:2 অনুপাতে বিভক্ত করেছে, মানে 2:1, বিডি বলছি মানে আগে বি বলা হয়েছে তারপর ডি বলা হচ্ছে, তাহলে বি আগে বলেছে মানে বি এর দিকের ভাগটা আগে লিখতে হবে, 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তার মানে আমরা কি দেখলাম না আমাদের এইটা দুভাগ ছিল এটা এক ভাগ ছিল, এটাকে ধরে আমি যেটা পেলাম এইটা দুভাগ আর এটা এক ভাগ পেলাম। আর যদি তাই হয় তাহলে কিউ বিন্দু বিডি কর্ণের উপর অবস্থিত, কিউ বিন্দু তো বিডি কর্ণের উপর অবশ্যই অবস্থিত, এবং বিকিউ সমান, তাহলে কি পেলাম এই বিকিউ সমান কি পাবো না এটা দুভাগ, কত ভাগের মধ্যে না পুরোটা হচ্ছে 3 ভাগ, তার মধ্যে দুভাগ হচ্ছে এইটা, তাহলে এই যে বিডি আছে তাকে 3 ভাগ করব, তার দুভাগ হচ্ছে বিকিউ, এই যে দেখো বিডি কে 3 ভাগ করব তার দুভাগ হচ্ছে বিকিউ, তাহলে এইটার মানে এইটা বুঝলাম। তোমরা যেটা করবে যে এই জায়গাটায় তোমরা একটু বুঝতে অসুবিধা হবে, তোমরা কি করবে এই ক্যালকুলেশনটা এই অবধি তোমরা আসবে, এই অবধি আসতে কোনো অসুবিধা নেই। আচ্ছা এই অবধি আসার পরে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লিখে দাও। আচ্ছা এইটার মানে যেমন লিখলাম যে 2:1 সেরকম এটার মানেও 2:1, তাহলে এইটার মানে যে 2:1 সেটা লিখে দাও। এইবার 2:1 ধরে তুমি কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করো, 2:1 যদি হয় তাহলে 1 ইনটু বি প্লাস 2 ইনটু ডি বাই 2 প্লাস 1, এইটাকে ধরে আমি এই লাইনটা লিখবো যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এইটা, আর এখান থেকে পাবো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এটা। এবার এই লাইন থেকে এই লাইনটা আমাকে মেলাতে হবে, যখন মেলাবো তখন দেখলাম যে আমার এখানে 2D দুটো ডি আছে, এখানে একটা ডি আছে, তাহলে একটা ডি এখানে বেশি আছে, তাহলে বি প্লাস ডি এই জিনিসটা এখানে ছিল না কিন্তু এখানে আছে, তার মানে সি প্লাস এ এর জায়গাটায় বি প্লাস ডি লেখা হচ্ছে। সেই সম্পর্কটা দেখে তুমি এইখানে চলে এসো, এইটা কি করে পাবো সেটা এখানে দেখে করে তোমাকে চিন্তা করতে হবে। আমরা চিন্তা করে দেখলাম যে যদি এই ডি কে এদিকে নিয়ে আসি তাহলে সি মাইনাস ডি, দিলে সি মাইনাস ডি হচ্ছে কার মান না ডিসি এর মান, ডিসি ভেক্টর। আর এই বি কে এ কে যদি ডান দিকে দিয়ে দিই তাহলে বি মাইনাস এ কার মান, বি মাইনাস এ হচ্ছে এ বি এর মান। এইভাবে আমরা লাইনটাকে মেলাবো, যেটা প্রমাণ করতে দিয়েছে সেখান থেকে পিছিয়ে আসো আর যেটা দেওয়া আছে সেখান থেকে এগিয়ে যাও, মাঝখানটা একটু মিলিয়ে দাও। এই ধরনের অঙ্ক এইভাবে করতে হবে। এখানে যেটা আমাদের বলা হয়েছে যে 16 দাগ এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং এফ, এই যে এবি বিসি সিএ এদের মধ্যবিন্দু বলা আছে ডিই এফ। এইবারে বলা আছে যদি ত্রিভুজ সমতলে পি যে কোনো একটি বিন্দু হয় তবে প্রমাণ করো এটা পি যে কোনো একটা বিন্দু।
তাহলে আমরা যে কোনো একটা বিন্দু পি ধরে নিলাম, যে কোনো একটা বিন্দু, আমি এইখানে একটা পি বিন্দু ধরে নিলাম। আচ্ছা, আমাদের এই যে পজিশন ভেক্টরটা লিখি, এই পজিশন ভেক্টরটা কোথা থেকে মেজার করা হয়? না, প্রথমে বলা হয়েছিল যে একটা বিন্দু পি বা একটা বিন্দু এ, তার পজিশন ভেক্টর এ, এই কথার মানে হচ্ছে যে এইখানে একটা মূলবিন্দু আছে, এই মূলবিন্দু থেকে এটা যোগ করব, এই ও এ, এই ভেক্টরটা হচ্ছে এ, বা কোনো পয়েন্ট হচ্ছে বি, তার ভেক্টর মনে করো, তার পজিশন ভেক্টর মনে করো বি, ছোট হাতের বি। এইটার মানে কি না, বি পয়েন্ট যদি এটা হয় তাহলে ও বি, এই অরিজিন থেকে এই বি বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা সেটাই হচ্ছে বি ভেক্টর। এটা আমরা শিখেছিলাম। তাহলে তাহলে এই যে ফিক্স পয়েন্ট যেটা অরিজিন ছিল ও, আমরা এখানে ওর সাপেক্ষে তাহলে ওইগুলো ধরা হয়েছিল, আমরা এখানে পি বিন্দুর সাপেক্ষে এ বি সি তিনটের অবস্থান ভেক্টর আমরা ধরে নেব। পি বিন্দুর সাপেক্ষে আমরা এই যে এ বি সি বিন্দুর যে অবস্থান ভেক্টর ধরেছি, এটা কার সাপেক্ষে ধরেছি? পি বিন্দুর সাপেক্ষে। তার মানে এইটা হচ্ছে এ ভেক্টর, আচ্ছা এইটা হচ্ছে বি ভেক্টর, আর এইটা হচ্ছে সি ভেক্টর। এই বিন্দুর সাপেক্ষে আমরা এরকম কথাটা লিখব যে পি বিন্দুর সাপেক্ষে এ বি ও সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে কত না এ বি ও সি। মনে করি এটা। এইবার আমাদের কি বের করতে বলেছে? পি এ, পি বি, পি সি, এদের মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে পি এ, আচ্ছা তার আগে দেখো, তাহলে ডি বিন্দুর আমাদের স্থানাঙ্ক পজিশন ভেক্টর কি হবে না, ডি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে বি প্লাস সি বাই টু। এটা কত? বি প্লাস সি বাই টু। এটা কত না এ প্লাস সি বাই টু। এটা কত না, এটা হচ্ছে এ প্লাস বি বাই টু। এইটা এইবারে খুব মন দিয়ে শোনো, আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে, এইটার মান বের করতে বলেছে, এটার মান বের করতে বলেছে, এই দুটো সমান হবে, এটা আমাকে দেখাতে হবে। এইটা আমাদেরকে দেখাতে হবে যে এই দুটো কি হবে না সমান হবে। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি যে আমরা এটার মান আগে বের করি, কারণ এই যে ডিইএফ, এই যে ডিইএফ এদের কাছে বেশি বেশি সংখ্যা আছে, এই জন্য আগে এদেরটাকে যোগ করি। যে অতএব পিডি প্লাস পিই প্লাস পিএফ এইটা ইজ ইকুয়াল টু, বলো পিডি। আচ্ছা পিডি, ডি বিন্দুর যদি পজিশন ভেক্টর এইটা হয়, এই কথার অর্থ কি না, এর পজিশন ভেক্টর মানে যেটা অরিজিন আছে, মূল বিন্দু আছে, সেখান থেকে এইটার যে ভেক্টর, সেই ভেক্টরটাই নিশ্চয়ই বি প্লাস সি বাই টু। আবার এইটার পজিশন ভেক্টর এইটা মানে কি পিই, এই যে ভেক্টরটা এটাই হচ্ছে এইটা, কারণ মূল বিন্দু থেকেই হিসেব করা হয়, অরিজিন থেকে। তাহলে পিডি হচ্ছে বি প্লাস সি বাই টু প্লাস পিই কত, পিই মানে এর যেটা পজিশন ভেক্টর এ প্লাস সি বাই টু প্লাস, আচ্ছা পিএ এর মান কত, তাহলে পিএফ বলেছে, পিএফ এর মান কত না এ প্লাস বি বাই টু। আচ্ছা এইটা দেখো যোগ করতে তোমরা নিশ্চয়ই জানো লসাগু হচ্ছে 2, আর উপরের গুলো যখন যোগ করব দুটো এ আছে, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c, 2 কমন নিয়ে নাও, নিচেরটার সঙ্গে কাটাকুটি করে দাও, তার মানে হচ্ছে তোমার a প্লাস b প্লাস c। এরা কারা না, a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা, c হচ্ছে এইটা। এটা হচ্ছে এ বি সি বিন্দুর পজিশন ভেক্টর। আচ্ছা দেখো, যদি এ বিন্দুর পজিশন ভেক্টর এ হয়, তার মানে এই এটা কোন ভেক্টর না, মূল বিন্দু থেকে এই এ পর্যন্ত যে ভেক্টরটা, এই ভেক্টরটাই হচ্ছে এ, এই ভেক্টরটা হচ্ছে বি,
আর এই ভেক্টরটা হচ্ছে সি। তাহলে বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে কোন ভেক্টরটা, না পি এ। বি ভেক্টর কোনটা, এইটা, তাহলে পি বি। আর সি ভেক্টর কোনটা, এইটা, তার মানে পি সি। দেখো এইটা সমান এটা আমার বেরিয়ে গেল, আর আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল। আমাদের এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করতে দিয়েছিল, আমরা এটা ইকুয়াল টু এটা প্রমাণ করে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো আবার ভিডিওটা প্রিভিউ করে দেখো, আর ভিডিওটা পজ করে তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। এই গেল 16 দাগ পর্যন্ত। এরপরে নেক্সট দেখো 17 দাগের অঙ্ক যেটা বলছে যে এবি রেখাংশের মধ্যবিন্দু সি এবং ও যে কোনো একটি বিন্দু। বলছে ও বিন্দুটা এবি এর উপর অবস্থিত নয়। আমি তাই বলেছি, এবি রেখাংশ নিয়েছি, এবি রেখাংশের মধ্যবিন্দু সি, এটা লেখা হয়েছে, এবং ও এমন একটা বিন্দু নেওয়া হয়েছে যেটা বলছে এবি এর উপর অবস্থিত নয়। এবারে প্রমাণ করতে কি বলেছে, না প্রমাণ করতে বলা আছে যে PA প্লাস PB প্লাস PC ইজ ইকুয়াল টু OA প্লাস OB ইজ ইকুয়াল টু 2 ইন্টু OC। OA প্লাস OB, OA প্লাস OB is equal to 2 into OC। OA plus OB is equal to 2 into OC। এটা প্রমাণ করতে বলেছি। তো দেখো আমরা এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছি, না ত্রিভুজ OAC থেকে পাই কি পাচ্ছ, না দেখো এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে ও থেকে স্টার্ট করলাম, OA প্লাস AC। দেখো OA প্লাস AC, তাহলে ও থেকে শুরু করেছি, OA প্লাস AC। তাহলে প্রথম স্টার্টিং পয়েন্ট এটা, টার্মিনাল পয়েন্ট এটা। এইখান থেকে এইখানে যাওয়ার আরেকটা রাস্তাও আছে, কোনটা, এইটা। তাহলে এই রাস্তার মান যা হবে, মানে এই রাস্তার ভেক্টর যা হবে, এই রাস্তা প্লাস এই রাস্তা এর ভেক্টর তাই হবে। তাহলে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু কত, না OC পেয়ে গেলাম। এরপর এই ত্রিভুজে চলে আসো, আবার ত্রিভুজ OBC এর এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি, দেখো OC is equal to এই দেখো CB প্লাস, আচ্ছা ও থেকে শুরু করেছি তাই না, তাহলে OC ইকুয়াল টু ও থেকে শুরু করেছো, C তে শেষ করেছো। আরেকটা রাস্তা আছে এইখানে যাওয়ার, এই গিয়ে এই, তাহলে OB প্লাস BC এইটা। এইবার দেখো আমাদের এইটার মান বের করতে দিয়েছে, তাহলে অতএব OA প্লাস OB ইজ ইকুয়াল টু, দেখো OA এইটার মান কত, এইটা সেদিকে দিয়ে দাও, তাহলে কি হবে, না OC মাইনাস AC হয়ে গেল। আবার এখানে OB বলেছে, OB এর মান কত, OB এর মান এই যে এইখানে আছে, OB এর মান কত, এই যে এইখানে আছে, OB এর মান কত, না এটাকে এদিকে দিয়ে দাও, OC মাইনাস BC। তাহলে দেখো OC মাইনাস BC, এইটা প্লাস এইটা ইকুয়াল টু, এইটার মান বসালাম এখান থেকে, OA সমান এইটা এদিকে গেলে মাইনাস হয়ে গেল, আর OB এর মান হচ্ছে এটা এদিকে গেলে মাইনাস হয়ে গেল, ব্যাস মান বসিয়ে দিচ্ছি। 2 ইন্টু OC মাইনাস 2 ইন্টু OC আমি কমন নিয়ে নিলাম। আচ্ছা এইটা AC আর BC, আচ্ছা দেখো এইটা যে আমরা লিখলাম মাইনাস কমন নিয়ে নাও, দিয়ে এইটা AC লেখো আর এইটাকে CB লেখো। যদি এইটাকে আমি CB লিখি তাহলে BC ছিল উল্টে দিয়েছি, CB লিখেছি, তার মানে এই চিহ্নটা পাল্টে গিয়ে প্লাস হলো। কেন CB লিখলাম,
তার কারণ হচ্ছে এসি কোনটা, এখান থেকে এইটা, তাহলে এসি যেহেতু লিখেছি তাহলে এই ডিরেকশনে আমাকে লিখতে হবে, এই ডিরেকশনে সিবি আসছে ওই জন্য সিবি লিখলাম। আমি একটা লিখবো এসি এই ডিরেকশনে আর একটা লিখবো বিসি উল্টো ডিরেকশনে, তাহলে তো হবে না, ওই জন্য সেম ডিরেকশনে দুটো লিখবো, ওই কারণে একে উল্টে আমি সিবি করলাম। এইবারে খুব মন দিয়ে দেখো, সরি এইখান থেকে যখন আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম, এই দুটো থেকে যখন মাইনাস কমন নিয়ে নিলাম তখন তো এটা প্লাস ছিল, যখন এটা বিসি ছিল, যখন এটা প্লাস কমন মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে নেওয়ার পরে এটা এসি প্লাস বিসি ছিল। এইবার যখন একে সিবি করব তখন এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে সিবি। কি বোঝা গেছে না যায়? যখন মাইনাস কমন নিয়ে নিলাম তখন হলো এসি প্লাস বিসি, তাহলে এখানে প্লাস চিহ্ন ছিল, বিসি কে যখন সিবি করব তখন প্লাসটা মাইনাস হয়ে গেল, সেই জন্য এটা মাইনাস। এইবারে দেখো এই যে সি বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে এই ভেক্টরটা যা এই ভেক্টরটাও তাই সেম ভেক্টর, তার মানে সেম ভেক্টর মানে এইটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে, তাহলে এই দুটো থেকে বিয়োগ করলে 0 হয়ে যাবে, তার মানে অ্যানসার হচ্ছে 2OC। কেন না, যেহেতু AC ইজ ইকুয়াল টু CB, তাহলে যেহেতু দুজন সমান অতএব এদের বিয়োগ করলে 0 আসবে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রুফ। এই যে এটার মান বের করলাম, আমার 2 × OC বের হলো। এবার দেখো এই অঙ্কটা আমাকে বলা হয়েছে যে একটা ত্রিভুজ ABC একটা ত্রিভুজ, আমাকে বলা হয়েছে ABC একটি ত্রিভুজ, G একটি যে কোনো বিন্দু, এই ABC ত্রিভুজের মধ্যে G হচ্ছে যে কোনো একটা বিন্দু। যদি বলছে এই কন্ডিশন হয় কি না, GA প্লাস GB প্লাস GC ইজ ইকুয়াল টু যদি 0 হয়, কি বলেছে না GA প্লাস GB GA প্লাস GB প্লাস GC এইটার মান বলেছে 0, এইটার মান বলেছে 0 ভেক্টর, এগুলো সব ভেক্টরের যোগ হয়েছে, তার মানে অ্যানসারটাও ভেক্টরই হবে, 0 ভেক্টর। তাহলে প্রমাণ করো এই জিটা হচ্ছে এদের ভরকেন্দ্র। আচ্ছা, জি যদি ভরকেন্দ্র হতে হয় তাহলে ভরকেন্দ্রের ফর্মুলা কি শিখেছিলাম না, একটা ত্রিভুজের যদি তিনটে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এ বি সি হয়, তার ভরকেন্দ্র হবে এই তিনটের যোগ করে 3 দিয়ে ভাগ। তার মানে কি প্রমাণ করতে হবে না, পজিশন ভেক্টর অফ জি ইজ ইকুয়াল টু 1/3 into A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর। দিলে কি আমরা G বিন্দুকে আমরা পজিশন ভেক্টর বলতে পারবো, G বিন্দুকে আমরা পজিশন ভেক্টর, G বিন্দুকে আমরা ভরকেন্দ্র বলতে পারবো। এবার দেখো আমাদেরকে এই শীর্ষবিন্দুগুলো ধরতে হবে, তাহলে আমরা কি লিখলাম, মনে করি এই মূলবিন্দুর সাপেক্ষে, মূলবিন্দুর সাপেক্ষে এ বি সি এবং পি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং পি ভেক্টর, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, যদি এটা আমরা ধরে নিই তার মানে মূলবিন্দু থেকে এ, এইটার ভেক্টরটা হচ্ছে এ, বি এর ভেক্টরটা বি, সি পি ধরে নিলাম। তো এরপর দেখো খুব মন দিয়ে শোনো, জি এ তাহলে কত হবে, জি পজিশন ভেক্টর জানো, এর পজিশন ভেক্টর জানো, তাহলে জি এ কত হবে না, জি এ হচ্ছে এ মাইনাস পি,
তাহলে কত a মাইনাস পি প্লাস জি বি করা হবে না বি মাইনাস পি। আচ্ছা জিসি কত হবে না সি মাইনাস পি, এইটার মান হচ্ছে 0 ভেক্টর। তাহলে মাইনাস পি মাইনাস পি মাইনাস পি মিলে কি মাইনাস 3p, এই মাইনাস 3p কে সমান চিহ্নের ডান দিকে দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে 3p, আর তো কেউ হবে না, তো 0 ছিল, ইকুয়াল টু আরেক দিকে কে পড়ে থাকবে না a প্লাস বি প্লাস সি, এইটা পড়ে থাকবে। তো এবার দেখো অতএব p ভেক্টর ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু a প্লাস বি প্লাস সি, এইটা। তার মানে পজিশন ভেক্টর অফ জি অর্থাৎ জি এর যেটা অবস্থান ভেক্টর সেটা বেরিয়ে গেল কত পি ছিল, জি এর অবস্থান ভেক্টরকে আমরা পি ধরেছিলাম, আর এই পি এর মান কি বের হলো এইটা, তাহলে জি এর অবস্থান ভেক্টর হয়ে গেল 1/3 ইন্টু এইটা। যদি 1/3 ইন্টু এইটা এর অবস্থান ভেক্টর হয় তাহলে অতএব জি হলো ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। তো এই গেল আমাদের 18 দাগের অঙ্ক। আশা করি তোমাদের বোঝা গেছে, আর যদি না বোঝা গেছে এটাকে রিভিউ করে আবার দেখো, আর ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নাও। তো এরপর দেখো নেক্সট কোশ্চেন। এবার দেখো 20 এবং 19 আর 20। প্রথমে 19 দাগ বলছি ABCD একটি সামান্তরিক যদি হয়, ABCD যদি একটি সামান্তরিক হয় এবং এই সামান্তরিকের কর্ণ দুটি যদি ই বিন্দুতে ছেদ করে, এই যে কর্ণ দুটি ই বিন্দুতে ছেদ করেছে, যদি ই বিন্দুতে ছেদ করে কোনো অনির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে, অনির্দিষ্ট মূলবিন্দু বলতে যেটা অরিজিন বলা হয়, যেখান থেকে পরিমাপটা করা হয়, অনির্দিষ্ট মূলবিন্দু আর মূলবিন্দু এক কথা। কোন অনির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে সামান্তরিকটি শীর্ষবিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে, তাহলে একটা ও নিয়ে নিই আমরা, এইখানে একটা যে কোনো জায়গায় ও বিন্দু নিয়ে নিই, এটা হচ্ছে মূলবিন্দু। এইখান থেকে ও এ পর্যন্ত যে ডিস্টেন্স, যে এইখান থেকে এ পর্যন্ত যে ভেক্টরটা আছে মানে ও এ, এই যে ভেক্টরটা এটাই তো হচ্ছে এ, তাহলে ও এ ইকুয়াল টু এ, ও বি ইকুয়াল টু বি, ও সি ইজ ইকুয়াল টু সি ভেক্টর, আর ও ডি ইকুয়াল টু ডি ভেক্টর। আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে 4 ইন্টু ওই, 4 ইন্টু ওই is equal to a vector plus b vector plus c vector plus d vector। দেখো দেওয়া আছে, এই ডেটা দেওয়া আছে, এইটা প্রমাণ করতে হবে। আগে এইটা আমাদের মাথায় নিতে হবে যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে, আগে এইটা মাথায় নিতে হবে। তো এবারে দেখো আমরা জানি যে সামান্তরিকের যে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা সমদ্বিখণ্ডিত করা মানে কি? মানে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু যে হবে, এই দুটো বিন্দুর যে মধ্যবিন্দু সেটা সেম জায়গাতে হবে। আবার বলছি, এইটা আর এইটার মধ্যবিন্দু যে জায়গাটাই হবে সেটা কার? ই এর অবস্থান ভেক্টর। ই এর অবস্থান ভেক্টর কি হবে? এইটা প্লাস এইটা বাই 2। আবার এটার ক্ষেত্রে ই এর অবস্থান ভেক্টর কি হবে? এইটা প্লাস এইটা বাই 2। আচ্ছা ই এর অবস্থান ভেক্টর কথাটার মানে কি? না ই এর অবস্থান ভেক্টর এই কথাটার মানে হচ্ছে, ই এর অবস্থান ভেক্টর এই কথার মানে হচ্ছে ও থেকে ই পর্যন্ত এই যে ভেক্টরটা, এটাই তো হচ্ছে ও, যেহেতু অরিজিন, তাহলে ও থেকে ই পর্যন্ত যে ভেক্টর সেই ভেক্টরটাই তো হচ্ছে ই এর পজিশন ভেক্টর। তাহলে ই এর পজিশন ভেক্টর আমরা দুভাবে বের করতে পারবো। তাহলে যেহেতু এ বি সি ডি সামান্তরিক
অতএব ই বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ ও ই বিন্দুর অবস্থান ভেক্টর মানেই তো ও থেকে ই, এইটা কত, ইকুয়াল টু এইটা প্লাস এইটা বাই টু, আবার এইটা প্লাস এইটা বাই টু, দুটোই হবে। তাহলে দুটোই লিখে দিই, এ প্লাস সি বাই টু, আরেকটা আছে বি প্লাস ডি বাই টু, দুটোই হচ্ছে ও ই ভেক্টর। তো এবার দেখো, যদি এই দুটো ও ই ভেক্টর হয় তাহলে আমি এটা লিখতে পারি, অতএব 2 into OE equal to OE plus OE, এটা লিখতে পারি। দুটো OE নিলে OE plus OE হবে। এবারে OE দুটো মান দুবার লিখে দেব, এই OE এর জায়গায় এটা লিখবো, এই OE এর জায়গায় এটা লিখবো। তো তাহলে দেখো, A plus C by 2 plus B plus D by 2, ব্যাস এটা হয়ে গেল। এইটা বসিয়ে দিলাম। ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো, তাহলে কি দাঁড়ালো জিনিসটা না, অতএব 2 into OE is equal to A plus B plus C plus D by 2। এই দুইটা এখানে গুণ করে দিলাম, তাহলে কি হবে না, 2 দুগুণে 4, তাহলে 4 into OE, এই যে গুণ করে দাও, 4 into OE is equal to, এটা কি পড়ে থাকবে, A plus B plus C plus D, এইটা। তাহলে এটা কোনাকুনি গুণ করে দিলে এইটা পড়ে থাকলো, এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। এইবার আমাদের 20 দাগ কি বলেছে, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে কোন ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তার সমান্তরাল দুটি বাহুর সমান্তরাল হবে এবং তাদের সমষ্টির অর্ধেক হবে। তাহলে কি বলছে, একটা ট্রাপিজিয়ামের এই দুটো বাহুকে সমান্তরাল বাহু বলা হয় আর এই দুটো বাহুকে তির্যক বাহু বলা হয়। আমাদের বলা হয়েছে এই তির্যক বাহু দুটোর যে মধ্যবিন্দু ই এবং এফ, এইটাকে যোগ করে দাও মধ্যবিন্দু দুটো। তাহলে মধ্যবিন্দু দুটো যোগ করলে যে লাইনটা পাচ্ছ, এই লাইনটা এইটারও সমান্তরাল হবে, এইটারও সমান্তরাল হবে। এটা প্রমাণ করতে হবে। আরেকটা প্রমাণ করতে হবে কি না, এই যে সমান্তরাল বাহু দুটি আছে, এর লেন্থটার সঙ্গে এর লেন্থ যোগ করো, যে যোগফল পাবে তার অর্ধেক হচ্ছে এইটা, অর্থাৎ EF is equal to half of DC plus AB। DC আর AB কে যোগ করলে যা হবে তার অর্ধেক করলে EF হবে, লেন্থটা। এই দুটো প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে দিয়েছে, একটা প্রমাণ করতে দিয়েছে যে EF mod of EF মানে লেন্থটা, mod of EF is equal to mod of AB plus mod of DC এইটার হচ্ছে হাফ। লেন্থ মানে তো মোট ভ্যালু, তাহলে এদের লেন্থের যোগফলের অর্ধেক হচ্ছে এটা। এটা একটা প্রমাণ করতে হবে। আরেকটা প্রমাণ করতে হবে এটা সমান্তরাল এটা, এইটা সমান্তরাল এটা, আবার এটা সমান্তরাল এইটা। এটা আমাদের প্রুফ করতে হবে। তো তাহলে দেখো, আমরা আগে ই আর এফ বিন্দুর আগে প্রথমে লিখে দেবে তোমরা যে এফ, মনে করি এটা আমি লিখছি না, মনে করি এ বি সি ডি শীর্ষবিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি এবং ডি, ভেক্টর চিহ্ন দেবে উপরে অবশ্যই। অতএব এ ডি এর মধ্যবিন্দু ই এর অবস্থান ভেক্টর, ই এর অবস্থান ভেক্টর কি হবে তাহলে না, এ প্লাস ডি বাই টু।
আর দেখো এফ এর অবস্থান ভেক্টর কি হবে না, দেখো বি প্লাস সি বাই টু, এটা হচ্ছে ই এর অবস্থান ভেক্টর আর এফ এর অবস্থান ভেক্টর। তাহলে বলো এই যে ই এফ এই যে ভেক্টরটা এটা কি হবে না, এই যে ই এফ ভেক্টরটা হচ্ছে তাহলে যোগ করে দাও, যোগ করে দিলে কি হবে না সরি ই এফ লাইন ভেক্টর হচ্ছে এফ এর পজিশন ভেক্টর মাইনাস ই এর পজিশন ভেক্টর, তার মানে পজিশন ভেক্টর অফ এফ মাইনাস পজিশন ভেক্টর অফ ই, তাহলে কত হচ্ছে না এইটা মাইনাস এইটা। আচ্ছা এইটা মাইনাস এইটা যখন আমরা করব তখন কি আসছে না বি প্লাস সি বাই টু মাইনাস এ প্লাস ডি বাই টু, এইটা আসছে। আচ্ছা তাহলে একটা কাজ করা যায়, এখান থেকে হাফ একটা কমন নিয়ে নেওয়া যায়, হাফ কমন নিয়ে নিলে বাকি যেগুলো পড়ে থাকছে সেটা হচ্ছে এইটা মাইনাস এইটা। এইবারে একে একটু সাজানো যাক, দেখো আমি একে এইভাবে লিখতে পারি বি মাইনাস এ প্লাস সি মাইনাস বি। এটা কেন লিখলাম একটু পরে বুঝে যাবে। দেখো বি মাইনাস এ আর এটা সি মাইনাস ডি, এই দুটোকে আলাদা কেন করলাম এটা বুঝতে পারবে এক্ষুনি। দেখো হাফ ইন্টু এই যে বি মাইনাস এ মানে কি, এই যে দেখো বি মাইনাস এ, বি মাইনাস এ কখন বের করব, যদি আমরা এবি ভেক্টর জানতে চাই। দেখো তোমরা এবি ভেক্টর বের করতে চাইলে বি এর পজিশন ভেক্টর মাইনাস এ এর পজিশন ভেক্টর হয়, তাহলে বি মাইনাস এ হয়। তাহলে দেখো এই বি মাইনাস এর জায়গাতে আমি কিন্তু লিখতে পারি যে এবি ভেক্টর প্লাস সি মাইনাস ডি। দেখো সি মাইনাস ডি ঠিক সেম ভাবে একে লিখতে পারি ডি সি ভেক্টর। এইবার একটা জিনিস দেখো, এইবার এইটাকে আমরা এমন লিখতে পারি যে হাফ ইন্টু এ বি প্লাস মনে করো এম ইন্টু ডিসি। এটা কেন লিখলাম, তার কারণটা হচ্ছে না এইখানে লিখে দিচ্ছি কারণটা, যেহেতু এ বি আর ডিসি সমান্তরাল, এ বি সমান্তরাল ডিসি, তাহলে দেখো যদি এ বি আর ডিসি সমান্তরাল হয়, আমি বলেছি সমান্তরাল আর কোলিনিয়ার একই জিনিস, তাহলে দুটো ভেক্টর কোলিনিয়ার হওয়া মানে একটা ভেক্টরকে সরি এটা এম ইন্টু ডিসি নয় এম ইন্টু এ বি, দেখো এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এইটা ইকুয়াল টু সামথিং স্কেলার ইনটু এটা লিখতে পারি। তাহলে implies that আমরা এটা লিখতে পারি যে BC is equal to M into AB, এটা লিখতে পারি। দেখো সমান্তরাল হলে বা কোলিনিয়ার হলে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল আকারে লেখা যায়, সেটা আমি এখানে লিখলাম। এবার দেখো AB কে কমন নিলাম, তাহলে কমন নিয়ে নিলে কি হচ্ছে দেখো AB কে কমন নিয়ে নিলে কি হচ্ছে এইখানে লিখছি implies that বা equal to এইখানে লিখে দিই, এখানে অন্য কালিতে লিখছি তাহলে বুঝতে পারবে এর সঙ্গে মিশবে না। এটা তো প্রমাণ করতে দিয়েছি, আচ্ছা তাহলে is equal to half into 1 plus m into ab ভেক্টর। দেখো আমি ab টাকে কমন নিলাম, তাহলে 1 plus m থাকলো। এবার একটা জিনিস দেখো, আমরা আলটিমেট কি পেলাম না ef মানে এই যে ef is equal to এইটা ইনটু এইটা। এইটা কি, এটা একটা স্কেলার। কেন স্কেলার, দেখো m তো তুমি স্কেলার নিজে ধরেছো, স্কেলার মানে কি একটা সংখ্যা, তাহলে এটা একটা সংখ্যা।
এক তো অলরেডি একটা সংখ্যা, হাফও একটা সংখ্যা, তার মানে এই পুরোটা একটা সংখ্যা, তার মানে এটা পুরো স্কেলার। তাহলে এইটা ইজ ইকুয়াল টু স্কেলার ইনটু এবি। তাহলে যদি এইটা সমান স্কেলার ইনটু এইটা হয়, সামথিং স্কেলার ইনটু এইটা হয়, তার মানে এই দুটো সমান্তরাল হবে। যদি দুটো সমান্তরাল না হয় তাহলে একে এর স্কেলার মাল্টিপল আকারে লেখা যাবে না। যেহেতু এইটা সমান স্কেলার ইনটু এইটা হয়েছে, তার মানে এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল। তাহলে কি লিখবো? অতএব EF সমান্তরাল AB। দেখো একটা প্রমাণ হয়ে গেল, এই যে EF আর AB সমান্তরাল প্রমাণ হয়ে গেল। আবার যেহেতু AB সমান্তরাল DC, এটা তো বলাই আছে ট্রাপিজিয়াম, তার মানে সমান্তরাল। যেহেতু এটা সমান্তরাল এটা, আবার বলা হয়েছে এটা এর সঙ্গে সমান্তরাল, তার মানে এটা নিশ্চয়ই এর সঙ্গেও সমান্তরাল হবে। আবার বলছি এইটা এর সঙ্গে সমান্তরাল, আবার এইটা এর সঙ্গে সমান্তরাল, তার মানে এইটা এর সঙ্গেও সমান্তরাল হবে। তাহলে লেখো অতএব EA সমান্তরাল DC। দেখো একটা প্রমাণ হয়ে গেল, দুটোর সঙ্গে সমান্তরাল দেখাতে বলেছিল। এবার কি বলেছে? এইটা ইজ ইকুয়াল টু হাফ ইনটু এইটা। তো দেখো কোনো ব্যাপার নয়। আবার এবার সেকেন্ড পার্ট, এইটা সমান এইটা পেয়েছিলাম, তার মানে আলটিমেট এইটা সমান এইটা পেয়েছিলাম, এর উভয় পক্ষকে আমরা মড করে দেবো। তাহলে কি হবে? তাহলে দেখো মড অফ EF, মড অফ এদিকে মড করলাম, তাহলে এদিকেও মড হবে, ইজ ইকুয়াল টু মড অফ হাফ ইনটু AB প্লাস M ইনটু AB। বাইটা এইটা লেখো 1 প্লাস মড অফ 1 প্লাস M ইনটু AB, এটাই লেখো। তার মানে এইখানে মডটা করলাম, এইখানে মড করলাম, এইটার মড নিলে এটারও মড হবে। এইবারে এই মডটা যদি আমরা তুলে দিই, এটা মড, এটা মড। এবার এই মডটা যদি আমি তুলে দিই, সংখ্যা দুটোই সংখ্যা আছে, তাহলে এদের তো মড করলে ওটাই থাকবে। তাহলে শুধু মড বলতে AB এর মড হবে, তাই না? তাহলে কি হবে? ইজ ইকুয়াল টু হাফ ইনটু 1 প্লাস M ইনটু মড অফ AB। তাহলে কি লিখতে পারি না, হাফ ইনটু ওই লাইনটা আবার ফিরে আসবে, এটা গুণ করে দেবো, AB তার মড প্লাস এটারও মড হবে M ইনটু AB এর মড। তো তাহলে দেখো একটু ঘুরিয়ে নাক দেখানো হলো, মানে ডাইরেক্ট এখানে মডটা ভাঙা যেত না, ওই জন্য আগে স্কেলারটা নিলাম, দিয়ে এটাকে ভেতরে গুণ করে দিলাম। এবার দেখো হাফ ইনটু AB প্লাস M ইনটু AB মানে কি? AB এর সমান্তরাল, তাহলে AB এর সমান্তরাল কে? DC আছে, তাহলে ইনটু DC। এটার জায়গায় এটা আমরা লিখতে পারি মড, অবশ্যই মড, এটারও মড দেওয়া আছে, ওই জন্য মড। M ইনটু AB মানেই হচ্ছে DC, ওটাই ধরা হয়েছিল না, M ইনটু AB মানে DC ধরা হয়েছিল। তাহলে এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। হ্যাঁ, এই EF is equal to half into mod of এটা, EF is equal to half into mod of এটা, এটা প্রমাণ করতে দিয়েছিল। তাহলে প্রুফ হয়ে গেল। তো এই হচ্ছে 5 মার্কসের অঙ্ক। আমি ভেক্টরটা একটু ধরে ধরে অনুশীলনটা করালাম, আস্তে আস্তে ধীরে ধীরে বোঝালাম, তার কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট,
যেটা হচ্ছে ভেক্টরের অনুশীলনীগুলো কমপ্লিট করা। কারণ ভেক্টর সোজা যত ততটাই কঠিন। তাহলে ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে অঙ্কগুলো খুব ভালো করে বোঝা দরকার। আমি জানি তোমাদের এই 5 মার্কসের লাস্টের দিকের অঙ্কগুলো একটু আটকেছে সবার, কারণ এইটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের আটকে যায়। তোমাদের এইটা একটু কষ্ট লেগেছে, আর আগেরগুলো হচ্ছে তোমাদের সোজা অঙ্ক ছিল, এইগুলো একটু তোমাদের কঠিন অঙ্ক ছিল। তাহলে এই কঠিন অঙ্কগুলো আমি ভালো করে ধরে ধরে করে দিলাম। তোমরা যেটা না বুঝতে পারবে সেটা 2বার 3বার প্রিভিউ করে দেখো, দিলে দেখবে তোমরা পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। তাও যদি তোমাদের অসুবিধে মনে হয় তাহলে আমাকে তোমরা বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। তো এইটা ভিডিও পজ করে তোমরা এটা তুলে নাও, কারণ এটা না তুলে নিলে নিজেরা লিখতে গিয়ে লেখার জায়গায় কোনো ডিস্টার্ব হতে পারে, তার জন্য লিখে নিতে বলছি। তো তোমরা নিশ্চয়ই দেখলে যে ভেক্টরের 5 মার্কসের অঙ্কগুলো কত ছোট ছোট অঙ্ক। অন্য অনুশীলনীতে 5 মার্কসের একটা অঙ্ক করতে গেলে অনেক বড় অঙ্ক করতে হয়, এখানে কিন্তু অঙ্কগুলো খুবই ছোট, শুধু বোঝার আছে, বুঝে তোমাকে অঙ্কগুলো করতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট পার্ট ভেক্টর শুরু হয়েছে, এই জায়গাটা তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে না গেলে পরবর্তী অনুশীলনীগুলো তোমরা মোটেও পারবে না। এইখান থেকে আমাদের 13 নম্বরের কোশ্চেন আসে, তোমাদের বলেছি আগেই। তো এটা একটু ভালো করে করতে হবে, কারণ এই জায়গায় কেউ ভুল করে না, সবাই সঠিকভাবে করতে পারে। তো পরীক্ষার সময় পর্যন্ত যাতে মনে থাকে এইভাবে তোমরা করবে। তাতে করে যদি 2বার 3বার করে প্রত্যেকটা অঙ্ক দেখতে হয় তাও দেখো, খাতায় ভালো করে দাগ নম্বর লিখে করে অঙ্কগুলো সাজিয়ে রাখবে, যে কোনো সময় যাতে অঙ্কগুলো দেখলে তোমরা বুঝতে পারো। আর এই অঙ্কগুলো করার সময় সবসময় মনে রাখবে যে ফেয়ার খাতা তোমরা বানাও বা রাফ খাতা বানাও, যাই হোক, ক্লাস 11-12 পড়ো মানে এক একটা অঙ্ক 10-15 বার করতে হবে, কিছু উপায় নেই, এ না হলে পরীক্ষায় নামাতে পারবে না। তাহলে এক একটা অঙ্ক যখন এখন সোজা লাগবে কিন্তু পরীক্ষার হলে মনে পড়বে না। এখন এক একটা অঙ্ক যদি তুমি 10-15 বার করো, দিয়ে তারপর যদি তুমি পরের 10-15 বার যদি এখনকার অঙ্কগুলো তুমি করো, তার মধ্যে একটি বার তো পরপর অঙ্ক থাকবে নিশ্চয়ই। তো যেখানেই তুমি একটা খাতাতে পরপর অঙ্ক রাখবে, সেখানে এই অঙ্কটা বোঝার জন্য কিছু কিছু কথা আমি সাইডে যেগুলো বললাম সেগুলো তোমরা নিজের ভাষায় বাংলাতে নিচে বা উপরে বা সাইডে কোথাও লিখে রাখতে পারো। তাহলে কি হবে, যে কোনো দিন খাতা খুললে যদি অঙ্কটা না বুঝতে পারো, হয়তো ওই কথাগুলো দেখলে বুঝতে পারবে, সেইটা তুমি নিজের ভাষায় লিখবে, কারণ এ তো তোমার নিজের কাছে থাকছে। আমি এরকম করতাম, যখন পড়াশুনো করতাম আমি কি করতাম, যে অঙ্কটা আমি যখন করলাম তখনকার মতো পেরে গেলাম, কিন্তু পরে হয়তো মনে পড়লো না কেমনভাবে অঙ্কটা হয়েছে। তা আমি কি করতাম না, ওই অঙ্কটা করার সময় যা যা ভেবে অঙ্কটা করছি সেই ভাবনাটাকে আমি লিখে রাখতাম নিজের ভাষায় লিখে রাখতাম। কোনো প্রবলেম নেই, সেটা তুমি নিজে পড়বে, গুছিয়ে লিখতে হবে সেরকম কথা নেই, যেভাবে লিখলে তুমি বুঝতে পারবে সেভাবেই লিখলে হবে। তো এইভাবে তোমরা লিখে সাজিয়ে রাখবে অঙ্কগুলো, যাতে পরে তোমরা দেখলে বুঝতে পেরে যাও। আর অনুশীলনীটা ভালো করে প্র্যাকটিস করো, দরকার হলে এক একটা অঙ্ক বেশিবার করে করো। সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসছি। নেক্সট চ্যাপ্টার ভেক্টরের উপর অপারেশন হবে, ভেক্টরের উপর ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট এইসব হবে, অর্থাৎ স্কেলার গুণ, ভেক্টর গুণ এইসব আমরা শিখবো কীভাবে করা হয়। খুবই ইম্পর্টেন্ট পার্টে আমরা ঢুকছি, ভেক্টরের যেটা কনসেপ্ট গভীরতা সেই জায়গায় আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো এই কারণে বললাম এই চ্যাপ্টারটা বেসিক চ্যাপ্টার, এটা ভালো করে তোমরা করবে সবাই। এবং এর উদাহরণগুলো মাস্ট, কারণ অঙ্ক উদাহরণ থেকে বেশিরভাগ আছে পরীক্ষাতে, ওই জন্য উদাহরণটা ভালো করে দেখবে। আর ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো। আবার বলছি, সুস্থ থাকো, ভালো থাকো, সাবধান থাকো। আর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।